তো যেটা বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্টে আমরা ভ্যারিয়েবল, অ্যারে, ফাংশন, লুপ, কন্ডিশন এগুলো আমরা দেখতেছিলাম, কিন্তু এইটা আসলে কি কাজে লাগে, কোথায় লাগে, এইটা কিন্তু আমরা দেখি নাই। এই জিনিসটা কাজে লাগে কই? ওয়েবসাইটে এটা কাজে লাগানোর তো একটা বিষয় আসা আছে, নাইলে তো এটা শেখার দরকারটা কি? সেই কাজটাই আমরা এখন একটু শর্টের মধ্যে উদাহরণের সহিত না দেখলে আমরা বুঝতে পারবো না। ওই কাজটাকেই বলে হচ্ছে ডম। আমি একটু স্ক্রিপ্ট ডট জেএস নামের তৈরি করে নেই। এইটা সাধারণত আমরা স্ক্রিপ্ট জেএসটা একটা ফোল্ডারে তৈরি করি, এটা বাইরেই রাখলাম আপাতত, সমস্যা নাই। তো স্ক্রিপ্ট ডট জেএস এইটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের মূল ফাইলটা। আমরা এটার ওই টাইটেলের নাম চেঞ্জ করে দিই SCRIPT। এইটাকে আমরা একটু লাইভ কোড করি, তাইলে আমাদের ব্রাউজার অন হয়ে যাবে। এইখানে যদি আমরা একটা H1 খুলি এবং সেইখানে কিছু লরেম দেই, লরেম 10, তাইলে আমরা দেখতে পারবো এখানেও চলে আসার কথা, চলে আসছে। এখন এইটার সাথে জাভা স্ক্রিপ্টের সম্পর্ক কি? জাভা স্ক্রিপ্টের আগে এইটার সাথে আমাকে লিঙ্ক করতে হবে। এইখানে যেমন HTML, সরি, এখানে যেমন আমরা আগে CSS লিঙ্ক করতাম, ওই রকমের মতো ভাবেই আমাদের জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করতে হয়, কিন্তু লিঙ্কিংয়ের জন্য ইয়াটা আলাদা। আপনি নিচে আইসা বডি শেষ হওয়ার আগে স্ক্রিপ্ট দিয়ে সোর্স দেন। এই স্ক্রিপ্ট সোর্সের মধ্যে আপনি জাস্ট ওই যে ফোল্ডারের নাম থাকলে ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ, তারপরে যে আমার ক্ষেত্রে ফোল্ডারের নাম নেই, আমি ওটা দিইনি। এখন আদৌ যে এই স্ক্রিপ্ট কাজ করতেছে কিনা এটা কেমনে বুঝবো? কনসোল লগ দিয়ে আমি একটা কিছু লিখি, যে কনসোল লগ অবজেক্ট। এইটা একটু রিফ্রেশ করলাম। এইখানে আগে যেই কাজটা করতাম সেটা হচ্ছে এইখানে একটা এরকম টার্মিনাল ওপেন কইরা আমি আগে প্রথমে নোট বলতাম, তারপর বলতাম কনসোল, তারপর বলতাম সরি 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 এইখানে জাস্ট ফাইলের নামটা দিয়ে দিতাম। ফাইলের নামটা দিলেই সে ফাইলটারে ধরে ওই যে অবজেক্ট কথাটা আসছে, কিন্তু ব্রাউজারে যেহেতু লিঙ্ক করা আছে আমার কিন্তু কোনো কিছু ইয়া করা লাগবে না, এইখানে অটোমেটিক অবজেক্ট চলে আসছে। তার মানে আমার এইখানে আর লাগবে না, যেহেতু এইটা লিঙ্ক করা আছে ইসের সাথে, HTML এর সাথে। এই জিনিসটা তাহলে কি কি কাজ করে সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করব আজকে। ওকে, এইটা অনেক কাজ করে। সোজা কথা, যত ধরনের চাপ দিলে এইটা হয় ওইটা হয়, ক্লিক হয়, মানে ইন্টারঅ্যাকশন, ব্রাউজারের সাথে যত ধরনের ইন্টারঅ্যাকশন ঘটে। মানে কি ইন্টারঅ্যাকশন, মানেটা কি? ইন্টারঅ্যাকশনের বাংলা কি ভুলে গেছি আমি, দেখানি। ইএনজি টু বাংলা, ইন্টারঅ্যাকশন মানেটা কি? ইন্টারঅ্যাকশন, ইন্টারঅ্যাকশন এও খুব একটা ভালো জিনিস দেখাইতে পারতেছে না গুগল। এটা বলতেছে মিথক্রিয়া। তো মিথক্রিয়া এটা আরও কঠিন বাংলা। ইন্টারঅ্যাকশন কথার মানে হচ্ছে যে আমি যখন যেখানে ক্লিক করি, ক্লিক করলে যে যে একটা কিছু হয়, মানে একটা ক্লিকের পরে একটা জিনিস ঘটে, সেই জিনিসটা হচ্ছে ইন্টারঅ্যাকশন। সিএসএসে আমরা যদি W3 স্কুলে চলে যাই, এইখান থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারবো যে সিএসএস এর মধ্যে কিন্তু অ্যানিমেশন আছে। অনেকে বলতে পারেন যে অ্যানিমেশনই তো এক ধরনের ইন্টারঅ্যাকশন, অর্থাৎ আমি যদি অ্যানিমেশনে যাই, এই যে যে সিএসএস লেখা যে এই বক্সটা, এটা এই জায়গায় চলে গেল, আবার নিজে নিজে নড়তেছে চড়তেছে, এই জিনিসটা মনে হয় ইন্টারঅ্যাকশন। না, এইটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন মানে হচ্ছে যে আপনি সব কিছু যখন সেট করে দিচ্ছেন, এটা নিজে নিজে একটা কিছু ঘটে যাওয়ারে বলা হচ্ছে অ্যানিমেশন। যে কালার টালার চেঞ্জ হচ্ছে, এইটা মানে যে ব্রাউজারে ব্রাউজ করতেছে তার উপরে বিষয়টা নির্ভর করতেছে না, এটা এর মন মতো কোড দেওয়া আছে, ওই রকম কাজ করতেছে। কিন্তু ধরেন আমি একটা সক্রিয় মানুষ হিসাবে ব্রাউজারের এই পাশে আছি, আমি একটা জিনিসে ক্লিক করব, মানে আমি ব্রাউজারের সাথে একটা আহ, আচরণ করব, ব্রাউজার ওই আচরণে একটা প্রতিক্রিয়া দেখাবে, ওই জিনিসটা হচ্ছে ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশনের কাজগুলাই জাভাস্ক্রিপ্ট করে। আমরা যে জাভাস্ক্রিপ্টের ছোট ওই যে জিনিসগুলো যেগুলো দেখছিলাম, আমি একটু ইসে চলে যাই, কিপে চলে যাই, যেহেতু আমরা কিপে লেখা রাখছিলাম। এই যে জাভাস্ক্রিপ্টের যে এই জিনিসগুলো শিখছি,
এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টে পরিচালনা করার জন্য লাগে, কিন্তু মানে এইগুলা জানা থাকতেই হবে। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টে ক খ গ ঘ, কিন্তু অ্যাকচুয়াল কাজ হচ্ছে এগুলা লেখা না। অ্যাকচুয়াল কাজ হচ্ছে এগুলার মাধ্যমে ইন্টারাকশনটা কিভাবে আমি হ্যান্ডেল করব, ওইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মূল কাজ। তাহলে আমরা একটু ইন্টারাকশন বলতে কি বুঝতেছি এইটা আগে আমরা একটু দেখি, একটা নর্মাল ইন্টারাকশন কেমন হয়। আমরা নর্মাল একটা ইন্টারাকশনের জন্য ছোট একটা বাটন বানায় ফেলি। এই বাটনটাকে যেমন সিএসএস দিয়ে ডিজাইন করার ক্ষেত্রে ক্লাস বা আইডি দেয়া লাগে, আমাকেও এখানে ক্লাস বা আইডি দেয়া লাগবে। আমি এখানে আইডি দিলাম, আইডির ক্ষেত্রে নাম সিম্পল রাখলাম, বাটন দিলাম। এখন আমি এখানে বললাম যে ধরেন বাটনে এখানে একটা নাম দিয়ে দিই যে CLICK, ক্লিক। এই পাশে আইসা যদি আমি একটু করি, যে ক্লিক নামের একটা বাটন দেখা যাচ্ছে। এখন আমি এই বাটনটা যে ক্লিক হইছে কিনা, মানে এই বাটনটাতে ক্লিক পড়ছে কিনা, সেই জিনিসটা আমি কেমনে দেখব, এই ইন্টারাকশনটা কিভাবে ঘটবে। তো এই ইন্টারাকশনটা ঘটবে, ধরেন আমি যেহেতু এই যে এখানে লিঙ্ক করা আছে জাভাস্ক্রিপ্ট, এই ইন্টারাকশনটা ঘটে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে ডম। তো ডম জিনিসটা কি একটু বুঝি। ডম আমরা যদি এইখানে একটু নিচে যাই, আমরা দেখব যে ডম বলতে একটা জিনিস আছে। একটু নিচে আসি, এই যে ডম। ডম জিনিসটা কি, এইখানে আমরা যা পড়লে বুঝতে পারবো যে ব্রাউজারের মধ্যে যা দেখা যায় সকল কিছু একটা ডকুমেন্ট, মানে একটা অবজেক্টের অংশই, যে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো অবজেক্ট জিনিসটা কি, আমরা তো জাভাস্ক্রিপ্টে তো অবজেক্ট দেখছিলাম যে অবজেক্ট হচ্ছে, ধরেন একটা পার্সন থাকে, কথার কথা আগে কনস্ট্যান্ট দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। পার্সনের যদি আমি কোনো একটা অবজেক্ট বানাই যে তার কিছু জায়গা আছে এবং সেগুলোর কিছু ভ্যালু আছে। আমি একটা পার্সনের প্রথম জিনিসটা ধরেন নেম, তা আমি নেম দিলাম, কথার কথা আমি নেম দিলাম হচ্ছে জন। তো তারপরে আমি বেশি কিছু লিখবো না, জাস্ট এটা দেখানোর ক্ষেত্রে এজ দিয়ে দিলাম 67। তো এই যে একটা অবজেক্ট জিনিসটা কি, অবজেক্ট জিনিসটা হচ্ছে ডাটা রাখার একটা পদ্ধতি। ডাটাটাকে যে আমি ধরে রাখতেছি, বা ডাটা বা আমি যে তথ্য রাখতেছি, এটা অনেকটা ধরেন আপনি যেমন নোটপ্যাডের মধ্যে লেখান রাখেন না, যে আচ্ছা ঠিক আছে মাই, আচ্ছা বাজার, কই গেল, আচ্ছা বাজার লিস্ট, আপনি এইভাবে লেখেন অনেক সময় যে মাই বাজার লিস্ট, আমার বাজারের লিস্ট। তো লেখার পরে আপনি এখানে এক দিয়া বলেন যে হ্যাঁ ঠিক আছে আলু, হ্যাঁ। তারপরে আপনি মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে এইভাবে আপনি আপনার বাজার লিস্টের মধ্যে কিছু কিছু জিনিস রাখেন। তার মানে এই জিনিসগুলো কি, আপনি যখন বাজারে যান তখন এই লিস্টগুলো দেখেন, এটা তথ্য, অর্থাৎ তথ্যটাকে আপনি ওইখান থেকে নিয়ে আপনি আচ্ছা ঠিক আছে আলু কেনা হয়ে গেছে, আমি এখান থেকে আলু কাইটা দিলাম। ও আচ্ছা ঠিক আছে চাল কেনা হয়েছে, আমি চালও কাইটা দিলাম। সর্বশেষ তো এইভাবে তথ্য তো আপনাকে এক জায়গায় রাখতে হবে। তো জাভা স্ক্রিপ্টে তথ্য রাখার আরেকটা পদ্ধতি আমরা আগেই দেখছিলাম প্রথম জাভা স্ক্রিপ্টের রিক্যাপের প্রথম ক্লাসে, সেটা হচ্ছে তথ্য রাখে হচ্ছে কয়েকটা জিনিস। এই জিনিসটা যখন কনস্ট্যান্ট দিয়ে একটা কিছু তৈরি করে, সেটা একটা ভ্যারিয়েবল হয়। ভ্যারিয়েবলের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য রাখা যায়। আপনি সোজা তথ্য রাখতে পারেন, যে এইভাবে আপনি তথ্য রাখতে পারেন যে হ্যাঁ কনস্ট্যান্ট টেক্সট ইকুয়াল টু, আপনি এই জায়গায় বললেন যে হ্যাঁ সামথিং, কই গেল, ইজ রিটেন। এইটা হচ্ছে একদম কমন পদ্ধতি স্ট্রিংয়ের মধ্যে তথ্য রাখা। কিন্তু যখন তথ্যটা একটু জটিল হয় তখন তথ্য রাখা হচ্ছে অবজেক্টের মধ্যে। এইটার অবজেক্ট বলে, অর্থাৎ অবজেক্টের একটা ফিল্ড থাকে, এটার একটা মান, মানে এই একটা ফিল্ড অর্থাৎ এটার মানে কি একটা ক্ষেত্র, ওই ক্ষেত্রর একটা মান থাকে, একটা ক্ষেত্র তার একটা মান থাকে। তো এইটাকে বলা হচ্ছে অবজেক্ট। এখন ডম জিনিসটা কি, ডম জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে, এই যে ব্রাউজারে যা দেখতেছেন আপনি চোখে, এইটাকে একটা অবজেক্ট মনে করে এগুলি সবই অবজেক্ট। তাহলে মনে করে যে এই যে আপনি যে H1 দিছেন, সে মনে করে H1টা হচ্ছে কোথাও একটা কোনো জায়গায়
একটা এই এই যে ডম অবজেক্টটা যেটা, সেই অবজেক্টটার কোনো একটা ফিল্ড হচ্ছে H1, সেই রকম ভাবে, এইভাবে সে কাজ করে। তো আমরা একটু ওইটা একটু বোঝার চেষ্টা করি যে কেমনে সে ভাবে। আমরা যদি কথার কথা আমরা দেখছি যে কনসোল লগ দিলে আমরা কনসোলে প্রিন্ট পাই, তাহলে আমরা একটা কনসোল লগ দিয়ে ফেলাই। আমরা একটা কনসোল লগ দিব, কি রে দিব? তো জাভা স্ক্রিপ্ট কোনটারে অবজেক্ট ভাবে, এই যে তার সবচেয়ে উপরে সে মনে করে যে ডকুমেন্ট নামের একটা অবজেক্ট আছে, সেইটার মধ্যেই এই সকল HTML জিনিসপত্র আছে। তাহলে আমরা যদি ডকুমেন্টারে আমরা প্রিন্ট নেই কথার কথা কনসোলে, আমরা আসলে কি পাবো? আমরা যদি এইখানে আসি এটা রিফ্রেশ করি, তখন আমরা দেখব যে হ্যাঁ, আমরা ডকুমেন্ট নামের একটা কিছু পাচ্ছি, একটা অবজেক্ট। এবং ওই যে দেখেন ডকুমেন্টের মধ্যে কি আছে, যে বডির মধ্যে যখন যায় বডির মধ্যে কিন্তু H1টা আছে। তার মানে সে এই ডকুমেন্টটা ডকুমেন্টটা একটা পূর্ণাঙ্গ অবজেক্ট, এবং সেই অবজেক্টের মধ্যে সে জিনিসগুলোরে পায় সব কিছুরে। যেমন এই যে বাটনটা, এই যে বাটনটার ওই যেখানে সিলেক্ট হয়েছে, এই যে এই কোনায় বাটনটার উপরে দেখেন সিলেক্ট হচ্ছে, এই যে এটা বাটনটা, এই উপরে গেলে দেখাচ্ছে যে এই যে টেক্সটটা, এই টেক্সটটারে যদি আমি এখন কথার কথা আমি যদি 5বার নিচে কপি করি, যে সাপোজ আমি এটারে যদি ডুপ্লিকেট করলাম, এখানে একটু রিফ্রেশ করলাম, দেখবেন যে আমার এই অবজেক্টেরও ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এই বডির মধ্যে গেলাম, আমি দেখতেছি এই যে নিচেরটা, তার উপরটা, তার উপরটা, তার উপরটা। তার মানে জাভা স্ক্রিপ্ট প্রত্যেকটা জিনিসের অবজেক্ট ভাবে, মানে সরি, পুরা ব্রাউজারে যা দেখা যায় সেটার অবজেক্ট ভাবে। এখন সেই অবজেক্টের মধ্যে বিভিন্ন জিনিসের সে চাইলে কি করতে পারে, সে চাইলে অ্যাক্সেস নিতে পারে, মানে তাদেরকে সে চাইলে ধরতে পারে। তো অবজেক্টের কথা যদি আপনার একটু মনে থাইকা থাকে, আমরা এই যে লাইনগুলো বোঝার ক্ষেত্রে বাড়াইছি, এগুলো কাইটা দিলাম। তো অবজেক্টের কথাটা যদি আপনাদের মনে থাইকা থাকে, যে অবজেক্টের মধ্যে আমরা কিভাবে, এই যে দাঁড়ান আমরা কন্ট্রোল Z দিয়ে একটু পিছাই। আচ্ছা, এই যে পার্সন অবজেক্ট, তাহলে আপনার মনে আছে যে পার্সনের মধ্যে যদি আমি শুধু নামটাকে পাইতে চাই, যদি আমি নামটাকে পাইতে চাই কেমনে পাইতে হয়, তাহলে ধরেন আমি কনসোল লক করলাম, আমি পার্সন নামের অবজেক্টের মধ্যে যে ডট দিলাম, এটা বলো ডট নোটেশন। ডট দিলে বলে যে দুইটা ফিল্ড আছে, কি আছে, নেম আছে, এজ আছে। আপনি নেমে যদি যান আর এইখানে যদি রিফ্রেশ করেন, এই যে আপনার জন পাচ্ছেন। কেন জন পাচ্ছেন? কারণ আপনি পার্সনের মধ্যে ঢুকছেন, ঢুইকা আপনি কারে ধরছেন, এই যে নেম রে ধরছেন ডট দিয়া, এই জন্য আপনি পাচ্ছেন কি, আপনি পাচ্ছেন হচ্ছে এই আপনার নেমটারে পাওয়া যাইতেছেন জন। অনুরূপভাবে যেহেতু সে পুরা ব্রাউজারে যা দেখা যায় সেইটারে যেহেতু সে অবজেক্ট ধরে, আপনি চাইলে কিন্তু এই এই বাটনটাকেও এইভাবে ডট নোটেশন দিয়ে ধরতে পারবেন। তাহলে ডট নোটেশনটা কিভাবে ধরবেন সেইটা একটু বুঝি আমরা। তাইলে আপনি তো বুঝছেন যে সে এইটা ডকুমেন্ট নাম দেয়, এই অবজেক্টটার একটা আলাদা নামই আছে ডকুমেন্ট। ডকুমেন্টটা খুললে দেখা যায় যে সব দেখা যায় ভিতরে। আপনি যদি ডকুমেন্টের মধ্যে এই যে H1 ধরতে চান, আপনি কেমনে ধরবেন? আপনি কি ডকুমেন্টের মধ্যে যে ডট দিলেন, এই যে ডট দিলে আপনাকে অনেকগুলা জিনিস দিল, খেয়াল করেন। আপনি যে বডি বলতে একটা জিনিস আছে, তার মানে কি, আপনি যদি এইটারে খেয়াল করেন, দেখেন আমারও কিন্তু ওই যে টোটাল HTML এর মধ্যে বডি একটা জিনিস আছে। তো সে কি করলো, ডকুমেন্টের মধ্যে বডি দিয়ে ধরে ফেলাইলো। আমি যদি আবার ডট দিই, দেখেন সে অনেক কিছুরও ধরতে পারতেছে, অনেক কিছু আমাকে সাজেশন দিচ্ছে, যে স্টাইল, অ্যাপেন্ড স্টাইল, নাকি আমি ইনার টেক্সট, নাকি অ্যাড, ইয়া কী করতে চাইতেছে সে ধরতে পারতেছে। দাঁড়ান আমরা বডিটাই প্রিন্ট করে দিই যে সে কী রে ধরে। দেখেন সে বডিরে ধরে ফেলাইছে, সে এখন বডিকে ধরে ফেলাইছে। এখন কিন্তু ওই পরিপূর্ণ ইয়াটা নাই। এখন আমরা ডকুমেন্ট নামের অবজেক্টের মধ্যে বডিরে ধরছি, আমরা চাইলে কি এখন H1 ধরতে পারবো? আমরা একটু দেখি। H1 যদি দিয়ে দিই সাপোজ, এবং আমরা রিফ্রেশ করি, তাইলে কিন্তু আনডিফাইন। আনডিফাইন কারণটা কি? কারণটা হচ্ছে এই ডকুমেন্ট বডির মধ্যে সে ওই জিনিসটারে দেখতে পারতেছে না। এইটা ধরার একটু অন্য পদ্ধতি আছে। আপনি যদি এটা খুলেন, খুললে আপনি যে বডিটা প্রিন্ট হয়েছে অনেক কিছু আছে বডিটার মধ্যে। আমি এটা একটু বড় করি, তাহলে আমরা দেখতে পারবো যে বডির মধ্যে কি কি জিনিস আছে। বডির মধ্যে অনেক কিছু আছে। আপনি যদি H1 আপনি স্ক্রল করতে করতে দেবেন, এই যে দেখেন ইনার HTML বলতে একটা কথা আছে, সেইটার মধ্যে আবার কি আছে, সেইটার মধ্যে আছে হচ্ছে আপনার H1। তার মানে কি, আপনার এখানে কিন্তু সাজেশনে ইনার HTML আসছিল, যদি খেয়াল করেন ইনার HTML। আপনি যদি এখন এইটারে কি করবেন, যদি একটু রিফ্রেশ করেন, তাইলে দেখতেছেন ইনার HTML এর মধ্যে H1 আছে। এই যে এখন সে বলতেছে একটা H1 আছে, একটা বাটন আছে, একটা স্ক্রিপ্ট আছে। তার মানে সে
পুরা ব্রাউজারের সকল জিনিসে মনে করতেছে যে এইটা একটা অবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সেইভাবে। এখন আপনি এইভাবে বাটনরে সারা জীবনেও খুঁজে পাবেন না, এটা খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য জাভাস্ক্রিপ্টে কিছু সহজ সিম্পল ওয়ে আছে যেটাতে আপনি পাইতে পারেন, ঠিক সিএসএস এর মতো। সিএসএস এর কথা যদি আপনার মনে থাইকা থাকে, যে আমরা ধরেন ওই যে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস আমরা কীভাবে ধরতাম, ধরুন আমরা এইভাবে লিখতাম যে ডট, হ্যাঁ আমরা এটা আইটেম, আইটেম দিলে আমরা আইটেম ক্লাসটাকে ধরতেছি। অনুরূপভাবে আমরা আবার কি করতাম, এই চিহ্নটা ব্যবহার করে বলতাম যে আচ্ছা বাটন, আমরা বাটন আইডিটাকে ধরতাম। আবার চাইলে আমরা কিরে ধরতে পারতাম, পিরে আলাদা করে ধরতে পারতাম। সিএসএস এ কিন্তু এই কাজগুলো হইতো। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে জিনিসটা একটু তফাৎ আছে, সে যেহেতু অবজেক্ট মনে করে তাকে আমরা অবজেক্ট আকারেই ধরাই। তাহলে অবজেক্টটার নাম কি, ডকুমেন্ট। 2 নাম্বার কাজ হচ্ছে যে এইখানে আপনাকে বুঝতে হবে যে এই অবজেক্টের একটা আইডি দিছে, আমরা সেই জিনিসটাকে একটু কাজে লাগাবো, যেহেতু আইডি দিয়ে আমার ধরাটা বেশি সোজা হয়। তাহলে আইডি দিয়ে ধরার ক্ষেত্রে আপনি এই যে লাস্টে আসেন একটা ডট দেন, ডট দিলে দেখবেন যে কতগুলো অপশন আসতেছে। এই যে গেট এলিমেন্ট বাই আইডি, কথাটা একটু গুরুত্বপূর্ণ নিয়ে পড়েন, যে গেট এলিমেন্ট বাই আইডি মানে কি, যে এলিমেন্টকে পাও তার আইডি দ্বারা। তখন আপনি কি করবেন, একটা এই যে ফাংশনের কল করবেন, কারণ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, ফাংশনটা কল করবেন। কল করলে আবার বলতে হবে যে আপনি কোন আইডিটারে পাইতে চাচ্ছেন। তা আইডিটাকে দিতে হলে আপনাকে স্ট্রিং ফরম্যাটে যেতে হবে, কারণ আপনি একটা আইডির নাম দিচ্ছেন, নামটা সবসময় স্ট্রিং হয়, এটা তো নাম্বার না। আপনি এখানেও কিন্তু লেখছেন, এই যে দেখেন স্ট্রিংয়ে লেখছেন, এই যে দুইটা কোড দিচ্ছেন তারপরে বিটিএন লেখছেন, তাহলে ওইখানেও তো তাই দিতে হবে। তাহলে আপনি কি দিলেন, বিটিএন। তার মানে এখন আপনি খুব সহজে ওই বাটনটারে ক্লিক করে ধরে ফেলাইছেন। এই যে দেখেন আমি বাটনটারে পেয়ে গেছি, এই যে বাটনটারে যে ক্লিক, এই বাটনটা আমি পেয়ে গেছি। এইভাবে মূলত সে চাইলে আপনার আইডি দিয়ে ধরতে পারে। এবার আমরা আরও কিছু ধরার পদ্ধতি দেখি, শুধু যে ওই বাটনটা ধরলে তো হবে না, আরও কিছু জিনিস অন্য অন্য পদ্ধতি থাকতে পারে। তো ধরেন আমরা এরকম একটা ডিভ লিখলাম, ডিভের মধ্যে আমরা কিছু আইটেম রাখলাম। আইটেম আমরা ইনটু দিয়ে দিলাম হচ্ছে যে 4টা আলাদা ডিভ আছে। দাঁড়ান একটা ছোট্ট কাজ করে নিই, এইটা দিয়ে আমরা এর মধ্যে লরেম 5 দিয়ে দিই। ওকে, এখন এই ডিপগুলোকে কীভাবে ধরবো, এটা তো ক্লাস, ক্লাসওয়ালা ডিপগুলোকে আপনি কয়েকটা ভাবে ধরতে পারেন। তো সেইটা আমরা কিভাবে দিব, আমরা এই গেট এলিমেন্ট বাই আইডি, এটা আইডি দিয়ে ধরতেছি, আইডি দিয়ে আমার ধরার দরকার নেই। আমি এখন ধরবো ক্লাস দিয়ে, তাহলে আমি গেট, হ্যাঁ এই যে এলিমেন্টস বাই ক্লাস নেম, এটা বুঝতে হবে কিন্তু এটা কিন্তু কি সিঙ্গুলার না, এটা প্লুরাল কথা হয়ে গেল। এলিমেন্টস মানে একাধিক ক্লাস। তাইলে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, আমার আইডি ক্লাসের নাম ছিল হচ্ছে আইটেম। আমি যদি এইটারে এখন প্রিন্ট করি, কে যেন আবার আসছে, তো আমি যদি এইটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন যে আমি কি পাচ্ছি। ওকে, আমি যদি এইটাকে আবার প্রিন্ট করি দেখবেন এখন আমি আমি কিন্তু এখন একটা অ্যারে পাচ্ছি। অ্যারে বুঝলাম কেমনে, এই যে অ্যারেটা হচ্ছে এই যে দেখেন থার্ড ব্র্যাকেট দেওয়া, এইটাই অ্যারে। অ্যারে আমরা দেখছি না যে অ্যারে কেমন হয়, কনস্ট্যান্ট। আমরা যদি বলি যে ধরেন ফ্রুটস, এইখানে অ্যারে ছিল কেমন দেখতে, এইরকম ছিল অ্যাপেল, তারপরে অরেঞ্জ, তারপরে কিউই, এইটা ছিল আপনার অ্যারে। তাইলে আপনি বুঝতে পারতেছেন যে যেহেতু আপনি একাধিক গেট এলিমেন্টস বাই ক্লাস নেম আপনাকে দিচ্ছে একটা অ্যারে, বলতেছে যে HTML কালেকশন 4, তার মানে 4টা আইটেম আছে এটার মধ্যে। আপনি যদি এইখানে একটা বাড়ায় দেন দেখবেন এখন এটা 6 বা 5 হয়ে যাবে। আপনি যদি এই যে 2টা বাড়ায় দিলেন, আপনি যদি এইখানে আসেন রিফ্রেশ করেন, দেখেন এই যে বলতেছে HTML কালেকশন 6, এবং এই যে ভিতরে এই যে দিয়ে দিছে যে একটা অ্যারে আকারে পাইছেন। ঠিক আছে, আপনি অ্যারে আকারে ওই জিনিসগুলোকে পাইতে পারতেছেন। কোনগুলোকে, ওই যে আপনার যেগুলা ক্লাস দেয়া আছে, একই ক্লাস আইটেম নামের ক্লাস অ্যারে আকারে পাচ্ছেন, কিন্তু পাওয়াটা মূল বিষয় না।
এইটা তো ইন্টারাকশন হইল না, মানে আপনি ক্লিক মানে পাইলেন, পাই এখন কিছু তো করবেন। ইন্টারাকশনটা কিভাবে হবে, ইন্টারাকশনটা যদি আমরা একটু বুঝতে চাই যে ইন্টারাকশনটা আমি কেমনে করব, ধরেন এখন একটু হালকা হালকা বুঝার পার্টে আমরা আইসা পড়বো যে ইন্টারাকশনটা কীভাবে ধরতে পারেন যে ইন্টারাকশনটা এইভাবে হবে। ইন্টারাকশনটা হবে হচ্ছে যে একটা ইনপুট আছে আমাদের কাছে, এই ইনপুটটার নাম দিলাম ধরেন রেজাল্ট নামের একটা, সরি এটা তো টাইপ, এইটার রেজাল্ট হবে কেন, ইনপুট টাইপ টেক্সট আছে, এইটা আমরা রিড অনলি করে দিলাম যে আপনি শুধু ইনপুটটা পড়তে পারবেন, ইনপুটটা আপনি কিছু করতে পারবেন না। আইডি দিয়ে দিলাম, যেহেতু আমাদের আইডি দিয়ে ধরাটা সহজ, একটা আইডি দিয়ে একটা ধরে, আর ক্লাস দিলে তো একাধিক জিনিস ধরে একটা অ্যারের মধ্যে ঢুকায় দেয়, ওইটা আমরা চাচ্ছি না। আইডিটা আমরা বলে দিলাম যে এইটার নাম হচ্ছে রেজাল্ট ক্লাস। এখন আপনি এখানে কিছু একটা করতে চাচ্ছেন, একটা ইন্টারাকশন ঘটাইতে চাচ্ছেন। আগে এখানে যে আমরা একটু রিফ্রেশ করি, দেখবেন যে এইখানে এই ইনপুট ফিল্ডটা আছে। ইনপুট ফিল্ডটাতে আপনি একটা ইয়াও দিয়ে দিতে পারেন প্লেস হোল্ডার বোঝার খাতিরে। তাহলে প্লেস হোল্ডারটা দেয় তো সোজা, আপনি লিখবেন যে প্লেস হোল্ডার, এখানে বলে দিবেন রেজাল্ট। এই পাশে আসলেন, এটা রিফ্রেশ করলেন, এই যে রেজাল্ট, এইটা দেখ, কিন্তু আপনি এটা মানে কিছুই করতে পারতেন, লিখতে পারতেছেন না। কেন লিখতে পারতেছেন না? কারণ আপনি তো রিড অনলি দিয়েছেন, রিড অনলির মধ্যে আবার লিখবেন কেন? এইটা আমরা একটু কমেন্ট করে দিই। এই অবস্থায় আপনার মনে হইল যে এই বাটনে ক্লিক করব, এইটার মধ্যে কিছু একটা লেখা আসবে। কোনটার মধ্যে? ইনপুটের মধ্যে। তো সেইটা আমরা কেমনে করব? বাটনে ক্লিক করব কিন্তু লেখা আসবে ওইটার মধ্যে। কয়েকটা ভাবে করা যায়। একটা ভাব হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, অর্থাৎ আপনি ওইটার উপরে একটা ইভেন্ট বসাইবেন যে এই ঘটনাটা যদি ঘটে, এই ঘটনাটা ঘটলে আমি এইটা, আপনি বলবেন যে আচ্ছা এই ঘটনাটা যদি ঘটে তাহলে ওই ইভেন্ট ওইটার মধ্যে ওইটা লেখা উঠবে। তো আপনার যেইভাবে তাহলে কি আপনাকে ভাঙতে হবে কথাগুলা কেমনে, যে আপনি ক্লিক এইখানে পড়বে এবং এইখানে একটা লেখা উঠবে। আপনি যদি এইরকম ভাবেন তাহলে মনে করেন যে এইখানে একটা ক্লিক হবে, তাহলে এই ক্লিকটা কিভাবে আমি করতে পারি? দুইটা ওয়ে আছে, স্বীকৃতভাবে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ইভেন্ট লিসেনার, পরের ওয়েটা পরে দেখাইতেছি। তখন আপনি আগে ওইটার একটু ধরেন। কোনটারে ধরবেন? ওই যে আপনি ক্লিকটাকে একটু ধরেন। তাহলে আপনি কি দিবেন? আপনি গেট এলিমেন্ট বাই আইডি দিবেন। গেট, একটু কাইটা দিই, গেট এলিমেন্ট বা আইডি দিবেন। আইডি তো আপনি জানেনই, ক্লিকের আইডি বাটন ছিল। এইটার মধ্যে আপনি একটা ইভেন্ট লিসেনার নামের ফাংশন বসাইবেন। তা ফাংশন বসাইতে হইলে এই যে এইটাও যেমন একটা ফাংশন যেটা আইডি রে ধরে নিয়ে আসতেছে, গেট ইভেন্ট লিসেনারটাও একটা ফাংশন। তাহলে আমি কি করলাম? ডট দিলাম, এই যে এইটার মতো করে ডট ডট দিয়ে বললাম যে অ্যাড, এই যে অ্যাড ইভেন্ট লিসেনার প্রথমেই চলে আসছে। আসার পরে ফাংশন যেহেতু এটা যে কল করার জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, নাহলে কাজ হবে না। তবে কথা আছে, এটা একটা প্যারামিটার নেয়, অর্থাৎ এইটা আপনার যেভাবেই হোক আপনি অ্যাড ইভেন্ট লিসেনার বসাচ্ছেন, তার মানে আপনার এটা প্যারামিটার নেবে। এইটা নিচে একটা মানে অ্যাড গেট এলিমেন্ট বাই আইডি, আপনার অবশ্যই এই ফাংশনটারে বলতে হবে যে কোন আইডিটার সে নিয়ে আসবে। আর অ্যাড ইভেন্ট লিসেনার এ আবার নেয় দুইটা প্যারামিটার। সে জানতে চায় যে আপনি কোন মুহূর্ত অর্থাৎ কোন ইভেন্টটাকে ট্র্যাক করতে চান, আর ইভেন্টটা ট্র্যাক যদি হয় তাহলে কি হবে। তাহলে খুব সোজা, আপনি দুইটা জিনিস কমা কমা দিয়ে দিবেন। তাহলে আপনি প্রথমে একটা ইয়া দিলেন, দিয়া বললেন যে ভাই যদি ক্লিক হয়, মানে ক্লিক পরে, ক্লিক হচ্ছে একটা ইভেন্ট। এটা কিন্তু আমি হাত বানায় মনে করেন লিখি নেই, আপনাকে এখানে দেখতে হবে যে যে আপনি বললেন যে জেএস ইভেন্টস, এইখানে আপনার ইভেন্ট কি কি ইভেন্ট আছে আপনি দেখতে পারবেন। ইভেন্টের একটা বড় লিস্ট আছে যে এই মুহূর্তগুলা ঘটনা ঘটে। দাঁড়ান, এই যে দেখেন কি কি মুহূর্ত আছে। অন ক্লিক আছে মাউসের, মাউস ওভার আছে, মাউস আউট আছে, তারপর অন কি ডাউন আছে, অন লোড আছে, অন চেঞ্জ আছে। এগুলো কয়েকটা কমন ইভেন্ট। এইটার মধ্যে ক্লিক সবচেয়ে কমন ইভেন্ট। তো এখন
আমরা ইভেন্টটা ক্লিক ইভেন্টে ধরতে চাচ্ছি। 2 নাম্বার প্যারামিটারটা, 1 নাম্বারটা হয়ে গেছে যে ক্লিক ইভেন্টটা কি। 2 নাম্বার প্যারামিটারটা একটা ফাংশন নেয়, তবে ফাংশনটা অ্যানোনিমাস, অর্থাৎ নাম নাই ফাংশন, যার আপনার নাম লেখা লাগে না এবং ফাংশনটা কলও করা লাগে না। আপনি জাস্ট লিখবেন যে ফাংশন লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, নাম দেয়া লাগবে না, আর তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এখন এই ফাংশনের মধ্যে আপনি যা দিবেন সেইটা আপনার কি হবে, সেই জিনিসটা যদি এই এই আইডির মধ্যে ক্লিক হয় তাইলে সেইটা এই ফাংশনে দেখা যাবে। যে আমরা একটা খুবই সিম্পল করি, কনসোল লক করি। এইখানে যদি আমি রিফ্রেশ নেই এবং এই যে বাটনটা যদি ক্লিক করি তাহলে যে হ্যালো নামের কনসোল লকটা চলে আসছে। তার মানে জিনিসটা কেমনে হইলো এইখানে ক্লিক করছে, এই আইডি দিয়ে ধইরা এইটাতে ক্লিক করছে এবং এই ফাংশনটার কাজ হচ্ছে যে এইখানে যদি ক্লিক পরে তাহলে কি হবে সেইটা হবে, তবে সেটার কনসোল লক। তাহলে কনসোল লক প্রথম অবস্থায় ছিল না, যখন আমি ক্লিক করছি তখন এখানে কনসোল লক হয়েছে। তো বুঝলাম কনসোল লক করতে পারছি, কিন্তু আমি তো কনসোল লক করে সন্তুষ্ট হইতে চাচ্ছি না। আমি রেজাল্ট নামের একটা জায়গার মধ্যে কোনো একটা কিছু দেখাইতে চাচ্ছি, কোনো একটা লেখা দেখাইতে চাচ্ছি। তাইলে আপনাকে বুঝতে হবে যে আপনি ওই রেজাল্ট যেটা নাম দিছেন, মানে যেটা আইডি দিয়ে আসছেন, এই যে রেজাল্ট নামের একটা আইডি দিছেন ইনপুটরে, অবশ্যই রেজাল্ট নামের আইডি আপনাকে ধরতে হবে। ওইটা সিএসএস এর মতোই হুবহু। মানে আপনি যদি রেজাল্ট নামের আইডিটা না ধরেন তাহলে কাজ হবে না। রেজাল্ট নামের আইডিটাও আপনার এই টেকনিকেই ধরতে হবে। কোন টেকনিকে? এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তাইলে আপনি ধরেন সেইভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এরপর এই যে গেট এলিমেন্ট বাই আইডি, ওইটার আইডিটা ছিল হচ্ছে রেজাল্ট নাম। তারপর কি করতে চাচ্ছেন, এই রেজাল্ট নামের আইডিটা হচ্ছে একটা ইনপুট। এইটা একটা ইনপুট, মনে রাখতে হবে, যেহেতু ইনপুট কিন্তু HTML এ একটা জিনিস নিত, আপনার মনে আছে কিনা সবাই, আপনারা হয়তো ভুলেও যেতে পারেন। ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট নিত। আপনি যদি এইখানে ধরেন 222 লেখা দেন, এইখানে যান রিফ্রেশ করেন, দেখবেন যে ভ্যালু নামে 222 লেখা আসছে। তার মানে ভ্যালু একটা অ্যাট্রিবিউট। আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু ভ্যালু অ্যাট্রিবিউটটাকে ধরতে পারবেন। কিভাবে ধরবেন? সিম্পল, ডট দিবেন, বলবেন ভ্যালু, শেষ। এই ভ্যালুর মান কত হবে, এই যে আপনি ইকুয়াল দিছেন, ইকুয়াল দিয়ে আপনি এখন মান সেট করতে চাচ্ছেন। আপনি এখানে বলে দিলেন যে হ্যালো দেয়ার, হ্যাঁ, আপনি বলে দিলেন যে এই যে ওয়েলকাম টু জেএস, আপনি এইভাবে বললেন। তাহলে কি হলো, এটা রিফ্রেশ নেই, ওইটা চলে গেছে। এখন দেখেন আপনি যখন ক্লিকের মধ্যে ক্লিক করতেছেন, এই যে আপনি যখনই ক্লিক করছেন তখনই আপনার চলে আসছে যে হ্যালো দেয়ার ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, এটা আসছে। এটা একটু এই পাশে পড়ে গেছে। এই যে আমি ক্লিক করার পরে ডানে চাপ দিছি, পরে জিনিসটা খুব সুন্দর করে চলে আসছে। তো তার মানে খুব সিম্পল, কিন্তু এটা কিন্তু একেবারে রকেট সায়েন্স না বিষয়টা। আপনি যদি বুঝা করতে পারেন জিনিসটা রকেট সায়েন্স না। মানে হচ্ছে আপনার যেহেতু আইডি আছে, আপনি আইডি দিয়ে ধরবেন। তা আইডি দিয়ে ধরবেন কেমনে? আপনি যদি এই ভিডিওটারে কয়েকবার দেখেন আপনি বুঝবেন যে টোটাল ব্রাউজারের সব কিছুই ডকুমেন্ট নামের অবজেক্টের মধ্যে এক একটা ফিল্ডে ধরে হচ্ছে ডট দিয়ে আপনি ফাংশনও দিতে পারেন, একটা ফিল্ডও দিতে পারেন। তা আপনি একটা ফাংশন দিলেন যাতে আপনি শর্টকাটে আপনি ধরে ফেলাইতে পারেন আইডিটাকে, এবং ওইটার আর একটা ফাংশন দিয়ে আপনি ওইখানে একটা ইভেন্ট লিসেনার লাগাই দিলেন। ইভেন্ট লিসেনারটা মানে কি? ইভেন্ট লিসেনারটার মানে হচ্ছে যে আপনার কি হইতেছে, ওই ইভেন্টটার উপরে কাজ হইতেছে, কাজ হইয়া এই যে এই ইভেন্টটা যখন ঘটবে, ক্লিক যখন হবে, তখন আপনার এই ফাংশনটার মধ্যে থাকা, মানে এই যে কমা দিতে হবে, কিন্তু কমা না দিলে কাজ করবে না, ফাংশনটার মধ্যে থাকা জিনিসটা ঘটে যাবে। এটা এত সোজা। আপনি যদি এই যে ক্লিক করেন, এই যে কাজ করবে। এইটা হচ্ছে একটা পদ্ধতি টোটাল। আমি এই পদ্ধতিটা কাটতেছি না, জাস্ট কমেন্ট করতেছি। আর একটা সেম জিনিস করার আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনি এই ফাংশনটা এইখানে না লেখা বাইরে লেখেন। তাহলে আমি বললাম যে ফাংশন, এই ফাংশনে একটা নাম দিলাম। আমি নাম দিলাম হচ্ছে যে ধরেন ক্লিক টু, মানে ক্লিক টু রাইট, এটা আমার ইচ্ছা মতো নাম দিলাম, যে ক্লিক করলে লেখা হবে। তো
তো এই ইচ্ছামতো ফাংশনে আমি এখন একটু কাজ করব। তাহলে কি কাজ করতে চাচ্ছি ফার্স্টে আমাকে বুঝতে হবে। আমি এই ক্লিক টু ফাংশনে যখন আমি বলবো যে যখন এই আমি কাজটার কথা বলে দিব, তাহলে কাজটা কি ছিল, এইটা ছিল আমার কাজ। তাহলে আমি এটা কপি করে নিয়ে আসলাম, দিয়ে দিলাম যে আচ্ছা এইটা যখন হবে আমি বললাম যে এইখানে একটু নাম চেঞ্জ করে দিলাম দেখার জন্য, ফ্রম দি ক্লিক ফাংক, মানে ক্লিক ফাংশন থেকে এটা কেমনে কাজ করতেছে। খুব সিম্পল, এটা নর্মাল ফাংশন, এটার খুব মানে রকেট সায়েন্স না। তা আমি বলে দিলাম যে আচ্ছা এইটা হবে, কিন্তু এইটা হবে কেমনে, আমি তো এইটার কোনো ইভেন্টের মধ্যে ঢুকাই নেই। এইটা ইভেন্টে একটা ঢুকানোর আর একটা মজার জায়গা আছে। আপনারা যদি একটু দেখে থাকেন যে জাভাস্ক্রিপ্টের ইভেন্টে এই যে নিচে যদি যাই আপনি দেখতে পাইতেছেন অন ক্লিক, অন ক্লিক নামের একটা লেখা আছে। তা আপনি এই ফাংশনটা যদি এই কাজ করতে হয় তাহলে কি করতে হবে, ফাংশনটা কল করতে হবে, মনে আছে ফাংশনটা কল করা লাগে। আপনি যদি এই লাইনটা একটু কিছুক্ষণের জন্য কমেন্ট করেন, তাইলে আপনি যদি এখানে জাস্ট একটা কনসোল লগ নেন, অবজেক্টই থাকুক লেখা, কোনো সমস্যা নেই, এইটারও যদি আপনি কমেন্ট করে দেন তাইলে কিন্তু আপনি কিছুই পাবেন না। এই যে আপনি যতই রিফ্রেশ করেন কিছুই পাবেন না। কেন পাচ্ছেন না? কনসোল লকটা আসতেছে না কেন? আমি তো বললাম যে কনসোল লক অবজেক্ট, কিন্তু আমি রিফ্রেশ করলে কনসোল লক অবজেক্ট আসে না কেন? কারণ ফাংশনটা কল হয় নাই। ফাংশন কল না হইলে কখনোই ফাংশন কাজ করে না। এখন যদি আমি ফাংশনটা কল করি, কল করার নিয়ম কি, যে ফাংশনের নাম দিতে হবে এবং ফাংশনের এই যে প্রথম ব্র্যাকেট দিতে হবে, দিলে এখন কিন্তু ফাংশন কাজ করবে। এই যে এখন অবজেক্ট আসছে। তো যদি বিষয়টা এরকমই হয় তাহলে আপনি এইটার একটু করি, এইখানে আমি ফাংশন অলরেডি কল করেই দিছি, কল করে দিলে কি হবে, এটা অটোমেটিক্যালি লেখাই থাকবে। কিন্তু আমি তো চাচ্ছি না যে আপনার এইটার প্রথম থেকে লেখাটা এভাবে থাকুক। আমি চাচ্ছি যে যখন ক্লিক হবে তখনই এই লেখাটা প্রিন্ট আসুক ইনপুট ফিল্ডে। এই যে ইনপুটটা ধরছি আমি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, রেজাল্ট ছিল ইনপুট, তার ভ্যালু চেঞ্জ করে এটা দিচ্ছি। তো সে তো এখন বাই ডিফল্ট বসায় দিতেছে, বাই ডিফল্ট তো যাচ্ছি না, চাচ্ছি যে ক্লিক হইলে ধরবে। তার মানে আপনি কল করবেন না, আপনি এখানে একটা যুক্তি ঢুকাইবেন যে যখন ক্লিক হবে তখন শুধু ওইটা লেখা আসবে। তাহলে এখন যদি আমি এটা কল উঠাই দিই দেখবেন যে নাই। তাহলে কলটা কোথার থেকে করবেন, এইটা হচ্ছে মেন কথা। কলটা আপনি এইখান থেকে না কইরা যা আপনি এইচটিএমএল এ ফেরত যান, যায় এইখানে আসেন, এইখানে আইসা আপনি বাটন বা যে কোনো জিনিসের একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে অন। এই যে আপনি অন লিখলেই কিন্তু অনগুলো সব চলে আসছে, এই যে অন ক্লিক। এখন আপনাকে বলে দিতে হবে যে অন ক্লিক হইলে কি হবে। তাহলে আপনি বলবেন যে ভাই অন ক্লিক হলে আমি এই ফাংশনটারে কল করব। আপনি যদি যে অন ক্লিকের উদাহরণ দেখেন, ধরেন আমরা যদি অন ক্লিকের একটু উদাহরণ দেখি, ইভেন্ট, এই যে কোথায় গেল ইভেন্ট, এই যে অন ক্লিক, অন ক্লিকে কী হয়েছিল যে এখানে একটা কাজ হয়েছিল, আপনি অন ক্লিকে একটা ফাংশনরে দিয়ে দিতে পারেন। এই যে দেখছেন ফাংশনরে দিয়ে দিছে, ডাইরেক্ট ফাংশনটারে কল করছে। তাহলে আপনিও তাই করেন, আপনি বলে দেন যে অন ক্লিক ঘটলে, মানে ক্লিক যদি ঘটে মানে অন ক্লিক ঘটলে আপনি ফাংশনটার নাম দিলে কাজ করতেছেন, আপনাকে অবশ্যই কল করতে হবে, যে আপনি কল করে দিয়েছেন কল। এখন যদি আপনি যান এটারে যদি একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করার পরে এটার মধ্যে কিন্তু অন ক্লিক ইভেন্ট আছে, আপনি যদি এখন ক্লিক করেন তাহলে কিন্তু ঠিকই আসছে। এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এটা আসে। তার মানে দুইটা পদ্ধতি পাওয়া গেছে আপনার ইন্টারাকশন করার। কি কি আরও কয়েকটা আছে, বাট দুইটা খুব মূল পদ্ধতি। একটা হচ্ছে আপনি এই এইচটিএমএল এর মধ্যে যায় অন ক্লিক না কইরা, আপনি এইভাবে না কইরা এইভাবেও করতে পারেন, একদম অ্যাড ইভেন্ট লিসেনার লাগাই দিলেন জাভাস্ক্রিপ্ট পেজে, এইচটিএমএল পেজে বারবার যাওয়া লাগলো না। অথবা আপনি একটা ফাংশনের মধ্যে নাম দিয়ে ফাংশনটারে আপনি কল অন ক্লিকের সময় বা যে কোনো ইভেন্টে আপনি এখান থেকে করতে পারবেন। এবং বিষয়টা এরকম না যে আপনার শুধুমাত্র এইটা একটা ইভেন্ট আছে ক্লিক, না না, ক্লিকের প্রচুর ইভেন্ট আছে, আপনার ক্লিকের ইভেন্টের কোনো শেষ নাই। এইটা অন ক্লিক একটা ইভেন্ট, কিন্তু অন ক্লিক ব্যতীত যদি ইভেন্ট আমরা দেখি যে লিস্ট অফ ইভেন্ট, এই যে ইভেন্ট
ইভেন্ট আমরা যদি লিস্ট দিই যে কত ধরনের ইভেন্ট আছে, আপনি অনেক ধরনের ইভেন্ট জানতে পারবেন, যে জাভাস্ক্রিপ্টের অনেক ধরনের ইন্টারাকশন করার ইভেন্ট আছে, মানে ওই ঘটনাটা ঘটলে ওই কাজটা হয়। আমরা এখন কিছু ইভেন্ট সম্পর্কে জানবো। এই যে ইভেন্ট রেফারেন্স এখন দেখে নিই যে কী কী ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টের। অ্যানিমেশনের ইভেন্ট আছে, বহু কিছুর ইভেন্ট আছে, ফোকাসের ইভেন্ট আছে, ইনপুট ইভেন্ট আছে, জেস্চার ইভেন্ট আছে। আপনি যদি যে ইনপুট ইভেন্ট খেয়াল করেন, ইনপুট ইভেন্ট অনেক কিছু আছে। আমরা এখন আস্তে আস্তে দুই একটা ইভেন্ট একটু দেখব। এখানে অবশ্য ভালো ইভেন্ট পাচ্ছি না, দেখি ডম ইভেন্ট অবজেক্ট, এটার মধ্যে যদি পাই কত ধরনের ইভেন্ট আছে। এই যে এইগুলা হচ্ছে সব ইভেন্ট। দেখেন অ্যাবাউট আছে, আফটার প্রিন্ট আছে, চেঞ্জ আছে, ক্লিক তো আপনার দেখলেনই। তারপর কপি ইভেন্ট আছে, কাট ইভেন্ট আছে, কাট করলে কি হবে, ড্র্যাগের ইভেন্ট আছে, আলাদা আলাদা ইভেন্ট আছে, ড্রপ ইভেন্ট আছে, ইরোর ইভেন্ট আছে। আপনার হয়তো এত জীবনে এত ইভেন্ট লাগবেও না, কিন্তু আমরা কয়েকটা ইভেন্ট এখন একটু দেখব যে আলাদা আলাদা ইভেন্টে এটা কিভাবে কাজ করে। তো এইগুলো আমরা একটু কমেন্ট আউট করে দিই। এইখানে আমরা চলে আসলাম, এইটা ধরেন এইটারে আমরা করে ফেলি। করার পরে এইখানে যাই আমরা একটা ক্লাস দিয়ে দিই, ক্লাসের একটা নাম দিয়ে দিই, ধরেন ক্লাসের নাম দিয়ে দিলাম বক্স, সিম্পল নাম রাখলাম। আর উপরে যেহেতু আমাদের একটা তৈরি করাই আছে, এই যে কি বলে একটা সিএসএস তৈরি করে, সিএসএসটা লাগাই দিলাম। এখন বক্সটাকে আমরা একটু ধরে ফেলি। এগুলো তো আমরা মনের ইচ্ছা মতো দিছিলাম, এখন একটু কাজের মতো করে করি। এখন আমরা এই যে বক্স, ঠিক আছে, বক্স আমরা বক্সরে ধরলাম, ধরার পরে বক্সরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার মেরে দিলাম। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম অ্যাকুয়া। তাহলে যদি অ্যাকুয়া দেই, এখন বক্সটা আসবে, এই যে বক্সের কালার অ্যাকুয়া। এখন ইভেন্টের কিছু উদাহরণ দেখব। ধরেন আমরা বক্সের উপর একটা ইভেন্ট লাগাইতে পারি চাইলে, অনেক ধরনের ইভেন্ট আছে, কতগুলার কোনো শেষ নেই। আমরা ওই যে কমন পদ্ধতিতেই লাগাইলাম, আমরা বক্সের ধরবো এইভাবে। তার বক্সের যেহেতু আইডি, কিন্তু আপনার বক্সে ক্লাস দিছি, ক্লাস দিয়ে ধরা যায়, কিন্তু ক্লাস আপনার কিন্তু প্লুরাল কথা ছিল। অর্থাৎ এই যে আপনি একটু আরেকবার দেখাই, গেট, এই যে দেখেন এখানে হচ্ছে যে গেট, এই যে এইটা যদি দেখেন গেট এলিমেন্টস, এইটার মানেটা কি? গেট এলিমেন্টস মানে হচ্ছে একটা এলিমেন্ট এসে ধরবে না, একাধিক এলিমেন্টে ধরবে। আমরা ওইভাবে ধরতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সে একটা এলিমেন্টে ধরুক। একটা এলিমেন্টে ধরার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আইডি। তাইলে আমাদের কষ্ট কইরা যায় একটু বক্সের গায়ে একটা আইডিও লাগাই দিতে হবে। আমরা বক্সের গায়ে একটা আইডি লাগাই দিই, বলে দিলাম যে বক্স হচ্ছে এই কি হইলো, বক্সের আইডি হচ্ছে বক্স, ক্লাসও বক্স, আইডিও বক্স। তাইলে আমরা বক্সে এইভাবে ধরলাম, ধরার পরে ইভেন্ট লাগানোর পদ্ধতি কি ছিল? অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার দুইটা জিনিস নেয়, ইভেন্টের নাম নেয়, এটা মনে রাখতে হবে, এবং একটা ফাংশন নেয়। ইভেন্টের নাম পরে দিচ্ছি, আগে ফাংশনটা দিয়ে ফেলাই। কিন্তু ফাংশন অ্যানোনিমাস, ফাংশনের নাম দেওয়া লাগে না। এইখানে দ্বিতীয় ক্ষেত্রে আপনার নাম দেওয়া লাগে কল করার জন্য, কিন্তু প্রথম ক্ষেত্রে লাগে না। আর এইটার অন ক্লিকটা কাইটা দিই, নাহলে আবার ঝামেলা করবে পরে। ওকে, ইভেন্ট আমরা কোনটা দিতে চাইতেছি, আমরা একটা ইভেন্ট খুঁজে আসি যে অন হবার কোনো ইভেন্ট আছে কিনা। অন হবার নাই, অন মাউস ওভার বলতে একটা ইভেন্ট থাকতে পারে। আমরা এই যে মাউস ইভেন্ট দেখতেছি, মাউস আপ, মাউস ডাউন, মাউস ওভার, এইটা বলছে যে পয়েন্টার মুভড অন টু দ্য এলিমেন্ট, মানে এলিমেন্টের মধ্যে যখন মাউসটা যাবে তখন একটা কাজ হবে। এটা একটা হবারের মতো ধরতে পারেন, এটা হবারের মতো অনেকটা, এটা ক্লিক না। তাহলে এটা আপনি কি দিতে পারেন, এই যে মাউস ওভার, তাহলে আপনি এটা মাউস ওভার দিয়ে দেন। আপনি বলেন যে মাউস, এই যে মাউস কোনটা, মাউস ওভার, এইটা মাউস ওভার হলে কি হবে দেখেন। মাউস ওভার হলে আপনি কালার চেঞ্জ করতে চান, ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে চান, কার বক্সেরই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান। আপনি একটা কাজ করেন, এখান থেকে বক্সের কপি নিয়ে নিলেন,
ডট দিলেন। এখন আপনি কি করতে চাচ্ছেন? আপনি সিএসএস দিয়ে এর কালার চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি কিভাবে কালার চেঞ্জ করতে পারেন? সিএসএসটাই বা আমি কিভাবে সিলেক্ট করব? সিএসএসটা সিলেক্ট করা সম্ভবত স্টাইল দিয়ে করে, দাঁড়ান তো। আমরা একটু দেখি। ডম স্টাইল প্রপার্টি, ডমের স্টাইল প্রপার্টি স্টাইল করার পদ্ধতি এই যে দেখেন, খুব সোজা। আপনি মনে রাখেন যে আপনার যেমন ওই যে স্টাইল ট্যাগ লেখা লাগে না, ওই রকম স্টাইল ট্যাগের মতো এখানে আপনাকে বলতে হবে স্টাইল প্রথমে, এবং তারপরে বলতে হবে আপনি কোন জিনিসটা করতে চাইতেছেন। তাইলে আমার এখানে আবার ডট দিলে অনেকগুলো অপশন আসতেছে, আমি ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। তাইলে এই যে দেখেন এটা সব কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালার কথাটা কিন্তু অনেকটা ক্যামেল কেসে আসলো, মানে প্রথম অক্ষর প্রথম ওয়ার্ডটা ছোট হাতের, দ্বিতীয় ওয়ার্ডটা বড় হাতের। সিএসএস এর ক্ষেত্রে ছিল এইরকম যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, কিন্তু জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে ক্যামেল কেসে দিয়ে আপনার ওটার ভ্যালু দিয়ে দিতে পার, কিচ্ছু না, খুব একেবারে বিশাল কাজ তা কিন্তু না। এটা ব্লু করে দিই, ঠিক আছে, ব্লু। তাহলে কি হলো যে আপনি একটা ইভেন্ট লাগালেন বক্সের উপরে, বললেন যে বক্সের উপর মাউস ওভার, অর্থাৎ মাউস ওইটার উপরে গেলে আপনার জিনিসটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে যাবে। তাইলে আপনি এই যে ঠিক আছে, আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে যে আপনার প্রজেক্ট একটু দেখেন, এই যে দিছেন। এখন আপনি যদি যে মাউসটা নিচে নামান এই বক্সের উপরে, তাইলে কালার চেঞ্জ হয়ে গেল। এইটা অনেকটা হাভারের মতো, কিন্তু এই যে আপনি বের করতেছেন এখন কিন্তু কিছু হইতেছে না, খেয়াল করছেন? আপনি বের করতেছেন এখন কিন্তু কালার এরকম হচ্ছে না, কারণ এটা হাভার ইফেক্ট না, এটা কালার ডাইরেক্টলি চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি চান যে আবার মাউসটা বের হইলে আর একটা কাজ হবে, মাউসটা যদি বের হয়ে যায় তাইলে একটা কাজ হবে, তাহলে আপনি করেন এইটারেই কপি করে নেন, একেবারে কপি করে নেন, কপি করে এখানে দিয়ে দেন। এখানে আপনি ওই আগের কালার যেটা কি ছিল অ্যাকুয়া রাখেন, ঠিক আছে। এই ইভেন্টটা চেঞ্জ করে দেন, মাউস ওভার আছে না, আপনি এইটা একটু কাটেন, কন্ট্রোল স্পেস দেন, দেখেন মাউস দিয়ে কি কি ইভেন্ট আছে। আপনি এই যে একটা আছে মাউস লিভ, অর্থাৎ মাউস যদি এইটাতে বেরোয়া যায় তাহলে কি হবে। এখন আপনি এই যে এইটারে রিফ্রেশ করেন, অ্যাকুয়া আছে, আপনি যদি এই যে ঢুকান ব্লু হইলো, এই যে মাউস লিভ হইলো, আবার অ্যাকুয়া হয়ে গেল। এইটা হবারটাই আপনি করছেন, এইটা শুধু হবার না, হবারের থেকে এটা অনেক শক্তিশালী। কারণ কি, আপনি এইটা তিনটা ইফেক্টও দিতে পারেন, যে হ্যাঁ মাউস লিভ হলে আর একটা কাহিনী ঘটবে, ধরেন মাউস লিভ হলে গ্রিন হবে। আপনি যদি এটা রিফ্রেশ নিয়ে নেন, তাহলে এই যে আসছেন ব্লু হইলো, বের হয়ে গেলে গ্রিন হয়ে গেল, কয়েকটা কাজ হচ্ছে। মানে আপনি যেইভাবে ভাবতে পারেন আপনি সেইভাবে আলাদা আলাদা ইভেন্ট বসাইতে পারেন। একটা এলিমেন্টে কিন্তু একাধিক ইভেন্ট বসানো যায়, যেভাবে আমি দুইটা ইভেন্ট বসাইলাম, কি বসাইলাম, যে এইটাও একটা ইভেন্ট, আরও একটা ইভেন্ট করা যায়। দেখাচ্ছি আপনাদের সেই ইভেন্টটা কি। আপনি এইখানে বলেন যে ওই দরকার নাই, আপনি ওই লাইনটাই কপি করে নেন, এই লাইনটাই আপনি কপি করে নেন। এইখানে আপনি মাউস লিভ না, আপনি আবার ক্লিক ইভেন্ট বসায় দেন, যে হ্যাঁ ক্লিক হইলে আবার আর একটা কালার হবে। ক্লিক হইলে কি কালার হবে? ক্লিক হইলে ধরেন আপনি আইসা পারবে হোয়াইট, হোয়াইট দিয়ে দেন। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু সিএসএস এর নামগুলো, সিএসএস এর যেই নাম সাপোর্ট করে এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সেম নাম সাপোর্ট, সব জিনিসই সিএস এর জিনিসটা। তাহলে এখানে কি হইলো, আমি এখানে একবার দিলাম নীল হইলো, তারপরে সবুজ হইলো, আবার গেলে নীল হইলো, তারপরে বেরোলাম সবুজ হইলো, আবার নীল হইলো, সবুজ হইলো, ওকে ফাইন। কিন্তু এই যে এইখানে যা যদি ক্লিক দেই তাহলে সাদা হয়ে গেল। তো এই যে ইভেন্টগুলো কি করতেছে, একটা ব্যবহারকারী যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছে তার ওয়েবসাইটটা, ওয়েব পেজটা এবং বিভিন্ন জিনিসের সাথে আলাদা আলাদা ইন্টারাকশন ঘটাইতেছে, আলাদা আলাদা ইন্টারাকশন ঘটাইতেছে। আরও মজার মজার কাজ কিন্তু ইভেন্ট দ্বারা করা যায়। যেমন একটা উদাহরণ দেখি, এই দুইটা আমার দরকার নাই, এই দুইটা কমেন্ট করে ফেলাই। এইখানে একটা ইভেন্ট আছে যে মাউস ওভার করলে ব্লু কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, ভালো কথা। আমরা যদি আর একটা ইভেন্টের কথা একটু ভাবি যে কেমন একটা ঘটনা ঘটবে, আমরা একটু ভাবতেছি যে কি ঘটনা ঘটতে পারে। ধরেন আমরা সিএসএস দিয়ে এটার অনেক স্টাইল করলাম, কি কি স্টাইল করলাম, আমরা এইটারে ধরেন এই যে ডিসপ্লে, যে ডিসপ্লে আমরা কইরা ফেলাইলাম হচ্ছে এইটা যেটা আছে সেটা ডিসপ্লেটা আমরা
ইনলাইন ব্লক করলাম, কথার কথা। করার পরে এখানে বর্ডার, আমরা বর্ডার দিয়ে দিলাম হচ্ছে ধরেন 2 পিক্সেল সলিড, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধরেন এইখানে ব্ল্যাক, এইটা একটা বর্ডার দিলাম। তারপরে আমরা একটা বর্ডার রেডিয়াস দিলাম, এই বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম যে আমরা 9 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস দিলাম। এখন এইখানে আমরা আরেকটা ক্লাস দিলাম যে বক্স ওয়ান দিলে কি হবে দেখেন, আমরা এইটারে কাট করে নিয়ে গেলাম যে ব্যাকগ্রাউন্ড কালার শুধু এইখানে ওইটা আছে থাকুক, আমরা এখানে এইটার মধ্যে বক্স ওয়ান না, আমরা দিলাম যে মডিফাইড আন্ডারস্কোর বক্স, এইটা বলে দিলাম যে যে কি হবে, যে আমরা বলতে চাচ্ছি যে ইউজার যখন এখানে মাউস আনবে যদি ক্লিক করার পরে এই বর্ডার এই ক্লাসটাকে ফলো করবে। এই ক্লাসটাকে এখন ফলো করতেছে না, কেন করতেছে না আপনি দেখেন, আপনার এই ক্লাস তো আপনার দেনই নেই, এই ক্লাস তো এখন বক্স আকারে আছে, এই ক্লাস এখন বক্স আকারে আছে, তাহলে বক্স আকারে থাকলে সে কি এটারে ফলো করবে? এটারে ফলো করবে না। আপনি যদি যখন এইটারে কপি করবেন, দেখেন এইটাকে যখন আপনি কপি করে যদি যায় আপনি এই যে বক্সের মধ্যে এখানে যে যদি সাইডা দেন, তখন না যায় সে এই জিনিসটারে ফলো করবে, এই যে ফলো করলো। কিন্তু যদি আপনার যদি এই ক্লাসটা এখানে না দেয়া থাকে, তাহলে কি এই ক্লাসটা ফলো করবে? কোনোভাবেই তো এই ক্লাসটা সে ফলো করতে পারবে না। আপনি যদি রিফ্রেশ করেন দেখেন এটা যে বড় আকারে আছে, ওই বর্ডার নাই। আপনি এইখানে আরও একটা জিনিস দিয়ে দেন, যে আপনি বলে দেন যে ব্যাকগ্রাউন্ড কালার একটা অন্য কালার দিয়ে দিই। এবার আমরা এবার দিলাম হ্যাঁ ক্যাডেট ব্লু, আর পাশাপাশি কালারও আমরা একটু চেঞ্জ করে দিই। কালার আমরা বলে দিলাম যে যেহেতু ক্যাডেট ব্লু একটু ডার্ক কালার, আমরা বলে দিলাম হ্যাঁ চকোলেট হচ্ছে লেখার কালার হবে। ফাইন। এখন এইটা তো এইখানে নাই, হচ্ছে না। আপনি কিন্তু চাইলে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে একটা ইভেন্ট ক্রিয়েট করে আপনি বলতে পারেন যে ভাই তুমি ওই ক্লাসটাকে ফলো করো, ওই ক্লাসটাকে তুমি ধরো। তাহলে আপনি কেমনে করবেন? ধরেন একটা ক্লিক ইভেন্ট আপনি বানাইতে চাচ্ছেন, তাহলে ক্লিক ইভেন্ট বানাইতে হলে কী করবেন? আপনি এটা জাস্ট কপি করেন, এটা কপি করে এইটারে পেস্ট করেন, ঠিক আছে? একই তো। এইখানে আমরা এটার নাম দিয়ে দিলাম যে আমরা নাম দিয়ে দিলাম ক্লিক। এখন এই ক্লিক দেওয়ার পরে এইখানে তো আর এইগুলা কাজ করবেন, এটা তো ক্লাস, এটা তো স্টাইলটারে চেঞ্জ করতেছে। আমরা চাচ্ছি যে ক্লাসটাকে সে ধরুক, তাহলে ক্লাসটাকে কেমনে ধরবো? আপনি এই যে সেট যদি দেন, আপনি সেট দিয়া বোধহয় এটা পাবেন না, দাঁড়ান সেট, হ্যাঁ এই যে সেট অ্যাট্রিবিউট, কারণ ক্লাস কিন্তু একটা অ্যাট্রিবিউট, এটা মাথায় রাখতে হবে। আমরা এই যে ট্যাগের মধ্যে যে হলুদ যে লাইনগুলো লেখে এগুলোর অ্যাট্রিবিউট বলি। তাইলে সেট অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাচ্ছি, তাইলে ডট দিলাম। এখানে বলতে হবে যে অ্যাট্রিবিউটের নামটা কি। তাইলে এই সেট অ্যাট্রিবিউটটা যদি আমরা দেখে আসি একটু, এটা একটু ফরম্যাটটা দেখে আসি, যে এই যে আমরা বলে দিলাম যে ডম, তারপরে বলে দিলাম যে সেট অ্যাট্রিবিউট। এটা কিভাবে কাজ করে এইখানে আমরা এখনই পাওয়া যাব। এই যে সেট অ্যাট্রিবিউটটা ফাংশন, এইটার যে কল করতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ অ্যাট্রিবিউটটা কী এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটা কী, তাইলেই আমাদের কাজ শেষ। যদি বিষয়টা তাই হয়, তাহলে এই যে সেট অ্যাট্রিবিউট, এটা একটা ফাংশন নিলাম, ফাংশন অ্যাট্রিবিউটটা হবে হচ্ছে ক্লাস, আমরা ক্লাসের মধ্যে সেট করতে চাচ্ছি। দ্বিতীয় অ্যাট্রিবিউটটা সে নিবে হচ্ছে ক্লাসের নাম, কোন ক্লাসটা। তাহলে আমরা একটু দেখে আসি কোন ক্লাসটা আমরা ফলো করতে চাই। মডিফাইড, এইটার আমরা ফলো করাচ্ছি। ডট কিন্তু কপি করা যাবে না, শুধু ক্লাসের নামটা। মানে হচ্ছে এই জাভা স্ক্রিপ্টটা বোঝাও খুব সোজা। মানে এটা কি, আমি একটা ইভেন্ট লাগাইলাম কার উপরে? বক্সের উপরে। বক্সের বললাম যে যদি ক্লিক হয় তাহলে এই ফাংশনটা কাজ করবে। তাহলে আচ্ছা কি ফাংশনটা কি করবে? ফাংশনটা করবে হচ্ছে ওই বক্সরেই দইটা নিয়ে আসবে, তার উপরে একটা অ্যাট্রিবিউট লাগাই দিবে। অ্যাট্রিবিউটটা কী হবে? অ্যাট্রিবিউটটা হচ্ছে ক্লাসের একটা মান, নতুন একটা মান দেয়া হবে, সেই মানটার নাম হচ্ছে মডিফাইড বক্স। এখন দেখি আমাদের এটা ওইভাবে যেভাবে ভাবছি ওইভাবে কাজ করে কিনা। আমরা একটু রিফ্রেশ নিই। রিফ্রেশ নেওয়ার পরে আমরা এখানে আসি, এই যে ওইটা অন হওয়ারটা কিন্তু কাজ করতেছে। অন হওয়ারটা কোথার থেকে আসতেছে? অন হওয়ারটা এই যে 10 নাম্বার থেকে 12 নাম্বার লাইন, এইটাতে আসতেছে যে অন হবার না, এটা হচ্ছে মাউস ওভার ইভেন্টটা কাজ করতেছে। মাউস ওভার হইলো, এখন আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এই যে
এখন স্টাইলগুলো ওইটা নিয়ে নিছে। কেমনে নিল, এটা হইলো কেমনে, ক্লাস এটা এটা কিভাবে কাজ করলো? কারণটা হচ্ছে আমরা খুব সিম্পল, আমরা বলছি যে হ্যাঁ তুমি একটা অ্যাট্রিবিউট সেট করো। কোন অ্যাট্রিবিউটটা? অ্যাট্রিবিউটে ক্লাসের মধ্যে সেট করে দাও। ওই ক্লাসের নাম দিয়ে দাও হচ্ছে এইটা। মানে এইটার মানে হচ্ছে অনেকটা এইখানে যেমন আপনি ওই যে মডিফাইড ক্লাস দিছিলেন যখন যেমন হয়েছিল ঠিক ওই রকমই এইখানেও কিন্তু ওই একই কাজ আপনার হচ্ছে। এটা কোনো মানে রকেট সায়েন্স না। তো এইভাবে মানে জাভা স্ক্রিপ্টে আপনার ইসের কোনো শেষ নাই। এই যে কি বলে ইভেন্টের কোনো শেষ নাই। দাঁড়ান, ডম ইভেন্টস, আমরা যদি ওই যে ডম ইভেন্টস দেখতেছিলাম, ডম ইভেন্টসের এইখানে আপনি দেখবেন যে কোনো শেষ নাই, মানে অনেক ধরনের ইভেন্টস আছে। আপনি এইভাবে জাভা স্ক্রিপ্ট দিয়ে ধইরা বিভিন্ন রকম ইভেন্টস আপনার পড়তে হবে কোন ইভেন্টটা আপনি কখন কাজ করাইতে চাচ্ছেন। এই যে ইনপুট ইভেন্ট আছে, ইনপুট ইভেন্ট মানে কি? অ্যান এলিমেন্ট গেটস ইউজার ইনপুট, মানে হচ্ছে যখন ইউজার কোনো কিছু ইনপুট দেয় মানে কোনো কিছু টাইপ করে তখন ইনপুট আছে। তারপর এই যে দেখেন কি ডাউন ইনপুট, অর্থাৎ কিবোর্ড যখন চাপ দেয় ওইটা হচ্ছে আপনার একটা কি ডাউন ইভেন্ট। তারপর কি আছে? কি প্রেস ইভেন্ট আছে। তারপর কি আছে? কি আপ ইভেন্ট আছে, মানে কিবোর্ড যখন প্রেস কইরা বাটনটা ছাইরা দেয়, মানে ছাইরা দিলে কি হয় বাটনটা আবার উপর দিকে উঠে আসে, ওইটার হচ্ছে কি আপ ইভেন্ট। লোড ইভেন্ট আছে, যে কোনো কিছু একটা লোডিং হওয়ার পরে কি হবে। ইভেন্টের কোনো শেষ নাই, মানে ইভেন্ট আছে খালি শতখানিক ইভেন্ট আছে। এইগুলা হচ্ছে বিভিন্ন রকমের ইভেন্টের উপরে বিভিন্ন রকমের কাজ হবে। এই ইভেন্ট দিয়ে যে কত কি করা সম্ভব মানে আপনার কল্পনার বাইরে। যে ব্লার ইভেন্ট আছে, তারপর কি আছে এখানে, বিফোর প্রিন্ট আছে, আফটার, এগুলো হচ্ছে একটু অন্য জিনিস, এগুলো সিএসএস এর ইভেন্ট, মানে সিএসএস এর সাথে বেশি রিলেটেড। তারপরে ক্যান প্লে আছে, চেঞ্জ আছে, যে কোনো কিছু চেঞ্জ করে ফেলালে কি হবে। কাট ইভেন্ট আছে, ড্র্যাগ ইভেন্ট, মানে আপনি কোনো কিছুর যদি ক্লিক করে ধরে টান দেন ওইটার ড্র্যাগ বলে, ড্র্যাগ ইভেন্ট আছে। বহু ধরনের বহু কিসেমের ইভেন্ট আছে। কমন ইভেন্ট, খুবই কমন ইভেন্ট হচ্ছে ক্লিক ইভেন্ট। ক্লিক ইভেন্ট জানা লাগে। কি আপ ইভেন্ট, কি ডাউন ইভেন্ট, এগুলা খুবই মাউস ওভার ইভেন্ট, মাউস এন্টার ইভেন্ট, মাউস লিভ ইভেন্ট, তারপর মাউস মুভ ইভেন্ট, যে আপনার মাউসটা যদি জাস্ট আপনি নাড়ানো তাইলেও কি হবে, ওইটাও একটা মাউস ওভার ইভেন্ট। তারপর মাউস আউট, কোনো একটা জিনিসে তো মাউস যখন বের হয়ে যাবে সেইটা কি ইভেন্ট হবে। তারপরে এই যে ইভেন্ট করতেছেন মাউস আপ ইভেন্ট, এ ইউজার রিলিজেস মাউস বাটন ওভার অ্যান এলিমেন্ট, মানে আপনি মাউসে ক্লিক করে ধইরা যদি কোনো একটা জায়গার উপরে যায় আবার ছাইরা দেন তখন যে ইভেন্টটা ট্রিগার হবে। এগুলো আলাদা আলাদা প্রচুর পরিমাণে ইভেন্ট আছে। এই যে পেস্ট ইভেন্ট, পেস্ট ইভেন্ট মানে কি, পেস্ট করেন না কন্ট্রোল ভি চাপ দিলে কি হবে, এই কন্ট্রোল ভি চাপ দিলে আপনি সেট করতে পারবেন যে প্রেস্ট ইভেন্টটা কি। অনুরূপভাবে কন্ট্রোল সি চাপ দিলে কি হবে, সেইটারে বলো কপি ইভেন্ট, যেটা উপরে গেছে আমার মনে হয়। এই যে কপি ইভেন্ট, দ্য কন্টেন্ট অফ অ্যান এলিমেন্ট ইজ কপিড, আপনি যদি ধরেন এইটারে ধইরা কন্ট্রোল সি দেন, ধরেন এই যে এইটারে ড্র্যাগ করে ধরলেন ধইরা আপনি কন্ট্রোল সি দেন, তাইলে কোন ইভেন্টটা হবে এইটাও আপনি করতে পারেন। যে আপনি একজন কপি করছে আপনি তারা বুঝালেন যে হ্যাঁ থ্যাংক ইউ ফর কপি, এরকম আপনি করতে পারেন। অথবা আপনি ওই যে কন্ট্রোল প্রেসড, ওই ইভেন্টটা আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। যে পেস্ট ইভেন্ট, পেস্ট ইভেন্ট অনেক সময় আমরা করি কি, যে প্রথমে যেটা পাসওয়ার্ড দেই উপরে, নিচের কনফার্ম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডের থেকে কপি করে আইন না নিচে দেই, কিন্তু কনফার্ম পাসওয়ার্ড ইউজাররা দেয় কারণ কি, যে ইউজার যাতে সঠিকভাবে দুইটা পাসওয়ার্ড পূরণ করে, যাতে একটা যদি ভুল হয় তাইলে যাতে সে নিজে বুঝা শুনিয়া দিতে পারে। এখন আপনি পেস্ট ইভেন্টে এরকম করতে পারেন যে আচ্ছা ঠিক আছে ইউজার যদি দ্বিতীয় ইনপুট বক্সটাতে প্রেস্ট করে কোনো জায়গার থেকে আইন না কিছু, তাইলে আমি ওই ইনপুট বক্সের সব কাইটটা ফালামো এবং তার একটা মেসেজ দিব যে ইউজারের এখানে যেভাবেই হোক টাইপ করতেই হবে। তো এই হইতেছে মূলত ইভেন্টের। এই ইভেন্ট নিয়ে আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ইভেন্ট, যেমন কমন যে ইভেন্টগুলো দেখাইলাম আপনাদের, যেমন এই যে কমন ইভেন্ট হচ্ছে মাউস ওভার, মাউস ইন, তারপরে হচ্ছে কি আপ, মানে কিবোর্ডে কোন সুইচ চাপ দিলে কি হবে। তারপরে ক্লিক ইভেন্ট সবচেয়ে কমন, যে আপনার কোনো একটা কিছুতে ক্লিক, এইটা নিয়ে আপনার বাসায় চর্চা করতে হবে। ক্লিক ইভেন্ট দিয়া কালার মালার চেঞ্জ কইরা, শুধু কালার না বিভিন্ন জিনিস চেঞ্জ বেঞ্জ কইরা আপনাকে এইটা একটা জিনিস করতে হবে। এই হচ্ছে জাভা স্ক্রিপ্টের হালকা পাতলা ডমের উপরে।
যদি ডম আপনার মোটামুটি আয়ত্তে থাকে, তাহলে কালকে আপনাদের একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার যেটা বলতেছিলাম যে একটা রিয়েল ওয়েবসাইট, এই যে ধরেন আপনার দারাজের কথা চিন্তা করি, দারাজ, হ্যাঁ, দারাজের কথা চিন্তা করেন। দারাজ এই যে প্রোডাক্টগুলো যে দেখাচ্ছে, বিভিন্ন রকম হাবিজাবি এই প্রোডাক্ট দেখাচ্ছে, এই প্রোডাক্টটা দারাজ কেমনে দেখাইতে পারতেছে, প্রোডাক্টটা কিভাবে দারাজ দেখাইতে পারতেছে? এই প্রোডাক্টগুলো কি সবাই বৈশা বৈশা সিএসএস এ আলাদা 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 করে এরকম করছে? আসল উত্তর হচ্ছে না। এইগুলি একটা জায়গার থেকে একটা অবজেক্টের মধ্যে আসতেছে, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এই প্রোডাক্টগুলো অবজেক্টের থেকে নিয়ে আলাদা 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 করে প্রিন্ট করা হয়েছে। সেই প্র্যাকটিসটা আপনারা যদি কালকে ডম একটু প্র্যাকটিস করে আসেন, তাহলে আপনাদেরকে বোঝানো অনেক সোজা হবে যে কিভাবে এই একটা জায়গার থেকে। যাই হোক, কল কাইটা গেছে, কোনো সমস্যা নেই, আমি ভিডিওতে একটু বইলা যাই যে আপনার কি হবে। মূলত এই ইয়াগুলা করতে হবে, এটা আপনার যদি ডমে একটু প্র্যাকটিস করেন তাহলে এটা বোঝানো সম্ভব। যদি ডম নিয়ে খুব একটা প্র্যাকটিস না করেন তাহলে এটা বোঝানো খুবই কঠিন। এইটাই ছিল আজকে মূলত ক্লাসের টপিক। কালকে আমরা দেখব যে সার্ভার থেকে অলরেডি একটা জায়গায় কিছু ফাইল আছে, সেইখান থেকে আইনা আমরা কিভাবে একটা প্রোডাক্টরে দেখাইতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর বাকিরা যারা অ্যাটেন্ড করতেছেন না, তারা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লাসের এই ভিডিওগুলো দেখে নেবেন, নাইলে কিন্তু কোনো লাভ নাই, নাইলে যা শিখছেন সব ভুলে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।